ডিসিশন পরিবর্তন হওয়ার কোন রকম স্কোপ নাই। বিশ্বকাপ না খেললে যেমন ঝুঁকি আছে, তেমন বাস্তব নিরাপত্তা সংখ্যা নিয়েও খেললেও বড় ক্ষতি হতে পারে। সরকার তো কাউকে বলবে না যে তুই ও প্লেয়ার আসলে ওখানে কালো পতাকা দেখবি, তার গায়ে হাত দিবি। সরকার বলে না, এটা উগ্রবাদীরা করে। বাংলাদেশ ঠিক কোন ঝুঁকিটা বেছে নিচ্ছে? ক্রিকেটের সম্মানকে এখানে মার্ডার করা হলো, ভারতকে অন্য জায়গায় খেলতে দিচ্ছ। আমরা যদি সমান পরিষ্কার দৃষ্টিতে দেখি, এখানে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা বলে কিছু নয়। খেলাটাকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ আজ চূড়ান্তভাবে জানিয়ে দিল টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না। এই সিদ্ধান্ত একান্তই বাংলাদেশ সরকারের। কিন্তু এখানে বড় প্রশ্ন, বিশ্বকাপ না খেললে যেমন ঝুঁকি আছে, তেমন বাস্তব নিরাপত্তা সংখ্যা নিয়েও খেললেও বড় ক্ষতি হতে পারে। আজ বাংলাদেশ ঠিক কোন ঝুঁকিটা বেছে নিচ্ছে? প্রিয় দর্শক, প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গের বিশেষ স্থানে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, গত 24 ঘন্টায় আমরা টান উত্তেজনা দেখছিলাম। ক্রিকেটের 22 গজের যুদ্ধ ছাপিয়ে গিয়েছিল বিশ্ব ক্রিকেট অঙ্গনে। ভারত, আইসিসি, বিসিসিআই, বিসিবি এবং গোটা ক্রিকেট প্রেমীদের নজর ছিল ঢাকার, এবং প্রত্যাশিতভাবেই ঢাকার তরফ থেকে যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো, সেই সিদ্ধান্তটি আসলেই প্রত্যাশিত ছিল। তুমি কিভাবে দেখছো বিষয়? সবার প্রথম বলি, পেটে খিদে নিয়ে সংস্কৃতি হয়, একটা চলনসই কথা আছে, হয় খেলা আগে না নিরাপত্তা আগে। আজকে আমি যদি আমার নিজের বুকে হাত রেখে কথা বলি, যে ভারতের টিমকে অন্য একটা দেশে গেলে নিরাপত্তার প্রশ্নে ভারত বলছে যে আমি ওই দেশে যাব না, আমাকে ওইখানে খেলতে দেওয়া হোক, আর ভারত সরকার সেটা সমর্থন করবে। তাহলে আমার স্ট্যান্ড পয়েন্ট কি হবে? আমি যদি সত্যি ক্রিকেট ভালোবাসি, সত্যি বাস্তবতা যদি দেখি, তারা তো বলছে না যে আমরা ক্রিকেট খেলবো না। নিরাপত্তার ঝুঁকি আছে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আজকেও সাংবাদিক সম্মেলন করে ফাইনালি জানিয়েছে যে আমরা খেলতে চাই, কিন্তু এই মুহূর্তে যে ঝুঁকির প্রশ্ন আসছে, আমরা মনে করছি ধরে নাও আইসিসি সবকিছু বলছে ঠিক আছে, সব ঠিক আছে, কোনো নিরাপত্তার সমস্যা নেই। আইসিসিও কিছু জানায়নি, তারাও কোনো রেসপেক্ট, তাদের যে আন্তর্জাতিক সংগঠন আছে যারা এই নিরাপত্তার বিষয়ে রিপোর্ট দেয়, তার থেকে যে হলুদ কার্ড বা মধ্যম কার্ড যারা তারা পেয়েছে, সব ঠিক আছে। আমি নিজে খেলতে যাব, আমি নিজে নিরাপত্তার অভাব বোধ করছি, তাহলে কি আমি যাবো না তো? সব ঠিক আছে, আইসিসি কোনো ভুল করেনি। কিন্তু এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের মনে হচ্ছে যে আমার দেশের প্লেয়ারদের, আমার দেশের সাংবাদিকদের, আমার দেশের দর্শকরা ভারতের মাটিতে গেলে এই মুহূর্তে নিরাপদ না। এটা তো ওদের স্বাধিকার। আমরা খেলতে চাই, আমরা অন্য জায়গায় গিয়ে খেলবো, এতে কার কি বলার আছে তুমি বলো তো? এটা যদি আমাদের দেশের ক্ষেত্রে হতো, আমরা কি করতাম? পরমাশিস, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে, দর্শকরা ইতিমধ্যেই জেনে গিয়েছেন হয়তো, তবুও আমাদের নিয়ম করে যে অনুষ্ঠানের শিষ্টাচার, সেরকম ভাবে আমরা একটু কোট করতে চাই বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার। তিনি কি বলেছেন? যে নিরাপত্তা সংখ্যায় ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ডিসিশন পরিবর্তন হওয়ার কোন রকম স্কোপ নাই। আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পরে কথা জানান আসিফ নজরুল। আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি উল্লেখ করে উপদেষ্টা বলেন তারা সুবিচার করবে বলে আশা করছেন তিনি। ক্রিকেটারদের সঙ্গে কি আলাপ হয়েছে তা অবশ্য খুলে বলেননি তিনি। আসিফ নজরুল বলেন, আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। আমাদের এই নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়ুবীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয়নি, এটা একটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে, যেখানে আমাদের দেশের একজন সেরা খেলোয়াড়কে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিয়েছে। সোজা কথা, বের করে দিতে বলেছে। ক্রীড়া উপদেষ্টা এরপর সংবাদ মাধ্যমে কথা বলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তিনিও প্রায় একই রকম ভাষায় কথা বলেন। এখানে পরিষ্কার যে ঢাকা বা বিসিবি বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বর, সেটি প্রায় এক। যদিও একটু প্রশ্ন এখানে রয়েছে, কারণ বাংলাদেশের অনেক গণমাধ্যম বা অনেক যারা ক্রিকেট বিশ্লেষক তারা বলছেন যে এক্ষেত্রে সরকারি এককভাবে হয়তো এই সিদ্ধান্তটি তাদের দিক থেকে নিয়েছে। ক্রিকেটারদের
খুব একটা বেশি মতামতকে এখানে খুব প্রাধান্য দেওয়া হয়নি বলেও আমাদের যা বিভিন্ন সূত্র তারা কিন্তু নিশ্চিত করছে, কারণ ক্রিকেটারদের বিষয়ে খুব একটা বেশি আমলে আনা হয়নি। সরকারের যে এখানে দৃঢ় অবস্থা, সরকার যে ভারতের বিরুদ্ধে তাদের নৈতিকতার জায়গা থেকে যে তারা দৃঢ় এবং কঠোর অবস্থানে রয়েছে, সেটি কিন্তু আসিফ নজরুলের যে বডি ল্যাঙ্গুয়েজ সেখান থেকেও পরিষ্কার হয়েছে। তুমি জানো যে গতকালই যে আইসিসির যে স্টেক হোল্ডারদের সঙ্গে ভোটাভুটি হয়েছে, সেখানে বাংলাদেশের সমর্থনে খুব একটা বেশি ভোট পড়েনি। সে কারণে আইসিসি 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল, যে 24 ঘন্টার পার হতে কয়েক ঘন্টা আগে ঢাকার পক্ষ থেকে মোটামুটি বলটি আবার আইসিসির কোর্টে ঠেলে দেওয়া হলো, যে আইসিসি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিক তারা কি করবে। বাংলাদেশ পরিষ্কার যে নিরাপত্তার কারণে বাংলাদেশ ভারতে খেলবে না, তবে টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে চায় না। বিষয়টা হচ্ছে বাংলাদেশের কোনো গণমাধ্যম বা কোনো সূত্র যদি বলে যে এখানে ক্রিকেটারদের মতামতকে অতটা বেশি গুরুত্ব দেওয়া হয়নি, দেখো বাংলাদেশের ক্রিকেটাররা তো বাংলাদেশের নাগরিক, শুধু তো ক্রিকেটাররা খেলতে আসবে না। অন্তর্বর্তী সরকারের তো একটা দায় বা দায়িত্বের মধ্যে পড়ে তাদের দেশের নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা। যেমন ক্রিকেটার একটা সেলিব্রিটি, সাধারণ মানুষ খেলা দেখতে আসবে, পাশাপাশি সাংবাদিকরা আসবে, এবং একটা বিচ্ছিন্ন ঘটনা যদি কোনো কারণে ঘটে তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে অফিসিয়ালি তিক্ততাটা বেড়ে যেতে পারে। অফিসিয়াল আমার ধারণা তারা ভারতের জন্য ভালো করেছে। এটা অপবাদ দেওয়া, বদনাম করা, ভারতকে শত্রু দেশ ভেবে এই মুহূর্তে ভারতে তারা আসতে নিরাপত্তাহীনতায় ভুগে নিরাপদ না বলে তারা এটা সাবধানতা অবলম্বন করে এই স্টেটমেন্টটা দিয়েছে। মোস্তাফিজুর ইস্যু, আবেগ, সেটা তো একটা আছে, কিন্তু মুস্তাফিজের ইস্যুটাই তো ইস্যু, এটা তো অস্বীকার করলে হবে না। ভারতের কোনো উগ্রবাদী শক্তি যদি হিন্দুত্ববাদের কোনো উগ্রবাদী শক্তি, উগ্র হিন্দুত্ববাদের কোনো শক্তি যদি এরকম কোনো থ্রেটিং দিয়ে থাকে, সেটা প্রকাশ্যে না আসলেও মুস্তাফিজুরকে তো বাদ দেওয়া হয়েছে। তারা আর কিছু ভাবছে না, তারা নিরাপত্তার, আমি মনে করবো তারা হয়তো এটা ভাবছে মুস্তাফিজুরের এই নিরাপত্তার বিষয়টাকে দেখেই আমাদের সামগ্রিকভাবে নিরাপত্তার বিষয়টা এখন ভাবা উচিত। তারা তো খেলতে চায়। আমি যদি তোমার বাড়িতে যাবো, তুমি আমাকে নিমন্ত্রণ করেছো, আমি বলছি সুব্রত আমি যেতে পারছি না, আমার কোনো প্রতিনিধি পাঠিয়ে দিচ্ছি, তুই ভাই খাবারের প্যাকেটটা দিয়ে দে, আমি তো নিমন্ত্রণ গ্রহণ করলাম, আমি শারীরিকভাবে পৌঁছতে পারছি না বা আমি নিরাপত্তা পাবো না, ওখানে গেলে ফিরতে ফিরতে রাত্রি হয়ে যাবে, আমি অন্য একদিন যাবো, এটা অন্যায় কোথায়? তারা তো খেলতে চাইছে। খেলাটা বড় না নিরাপত্তাটা বড়? একটা দেশের সরকারের তো দায়িত্ব আছে। একটা দেশের সরকারের একটা ক্রিকেটারদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা যদি কেউ বলে এটা একটা ভুল তথ্য আমার ধারণা। তার কারণ ক্রিকেটাররা তো তার দেশের প্রতিভাবান ক্রিকেটার, তারা তৈরি করেছে, টিমটা তো তাদের দেশে। কোনো একটা ক্রিকেটার যদি কোনো এখানে এসে কোনো সমস্যায় পড়ে বা কিছু হয়, আমি কিন্তু আশঙ্কার কথা বলছি, ওনারা আশঙ্কা করেই এটা করছেন। তো সেখানে তখন সেই ক্রিকেটারের দায়িত্বটা কে নেবে? বাংলাদেশ সরকার নেবে, অন্তর্বর্তী সরকার। প্রশ্ন কিন্তু সেটাই হচ্ছে, কারণ এখানে পরিষ্কার করে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা পরিষ্কার করে ভারতের নাম করে বললেন আইসিসি তো আর কোনো একটা দেশ নয়। উনি এই কথা বলেছেন যে আইসিসি কোনো একটা দেশ নয়, তো নিরাপত্তা তো একটা দেশ দেবে। তো সেই দেশেরই পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা যখন মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারলো না, সেক্ষেত্রে সেক্ষেত্রে আইসিসি যে রোল প্লে করলো, তারা ইন্টারন্যাশনাল নর্মস কে দেখালো, কিন্তু আসল যেখানে গ্রিভেন্স, উনি গ্রিভেন্স শব্দটি ব্যবহার করেছেন, এই গ্রিভেন্স আসল যেখানে আক্রোশ বা ক্রোধ বা বিদ্বেষ, সেখানটাই কিন্তু আইসিসি বা ভারতীয় কর্তৃপক্ষ সেখানে ইতিবাচক ভূমিকা পালন করেনি, এমনটাই কিন্তু সরাসরি অভিযোগ। এবং রীতিমতো তিনি কিন্তু আঙুল তুলে বললেন যে বিষয়টি, আমি এই কথাটাকে সম্পূর্ণ সমর্থন করি। ধরো আমাদের কাশ্মীরে পহেলগাঁওতে যে ঘটনা ঘটলো, তৃণভূমিতে যে ঘটনা ঘটলো, সেই সময় সেখানকার পর্যটকরা কি আশঙ্কা করেছিল? কেন সেখানকার ব্যবসায়ীরা পথে নেমেছিল? কেউ তো বলেনি ওখানে এসো না। মানুষ স্বইচ্ছায় যাচ্ছে না, মানুষ কাশ্মীরে না গিয়ে মানুষ পাঞ্জাবে যাচ্ছে, এই সিমলায় বেড়াতে যাচ্ছে, দক্ষিণ ভারতে বেড়াতে যাচ্ছে। একটা আতঙ্কিত পরিবেশ যখন হয় তখন তাদের বলে দিতে লাগে না, মানুষ স্বইচ্ছায় যায় না। মুস্তাফিজুরের ইস্যুটা একটা যদি ধরে নিই, নিরাপত্তার কারণে ভারত সরকার মুস্তাফিজুরকে বাদ দিয়েছে। আমি পজিটিভ দিক থেকে দেখবো, ভারত সরকার চায় না যে মুস্তাফিজের মতন একজন বড় প্লেয়ার, তারা চুক্তি তো করেছিল, বাদ দিল কেন? সরকার
সরকার তো কাউকে বলবে না যে তুই ও প্লেয়ার আসলে ওখানে কালো পতাকা দেখবি তার গায়ে হাত দিবি, সরকার বলে না, এটা উগ্রবাদীরা করে। এখানে একটা লজিক্যালি পয়েন্ট আছে, আমি তোমাকে জাস্ট একটু ধরিয়ে দিচ্ছি। ছোটবেলায় একটা কথা বলি, ছোটবেলায় বাবা মা বলতো ওখানে ঝামেলা হলে তুমি যাবে না, দেখতেও যাবে না, গেলে তুমি জড়িয়ে যেতে পারো। সরকার এখানে সাবধানতা অবলম্বন করছে। আমাদের দেশের সরকারও যদি সাবধানতা অবলম্বন করে তাহলে ওনারা সাবধানতা অবলম্বন করতে কোথায় দোষ আছে? কোনো ঝুঁকি কেউ নিতে চাইছে না, না এখানে কিন্তু আমরা খেলতে চাই। আমাকে ভেন্যুটা চেঞ্জ করে দেওয়া হোক। আমরা শুরু থেকেই বলছি এই দাবি সঙ্গতপূর্ণ, যৌক্তিক এবং অবশ্যই অনেক বেশি পোক্ত, শক্ত, মানে এমন শক্ত যে যেখানে উল্টো পিঠে বলার আইসিসি বা আমাদের ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বলার জায়গা নেই। আমি কিন্তু ক্লিয়ার করে বলছি, এটা দায়িত্ব নিয়ে বলছি, আমার নিজের অবজারভেশন, এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত। দেখো এখানে কি ফাঁক ফোকর রয়েছে। আইসিসি যে নিরাপত্তার কথা বলছে, আইসিসি বলছে স্ট্যান্ডার্ড সিকিউরিটি প্রোটোকল আছে। মানে তুমি আজকে যদি নিরাপত্তার কথা বলে বাংলাদেশ, তুমি যদি বলো না ভেন্যু চেঞ্জ করে দাও, তাহলে অন্য একটা প্রেসিডেন্স তৈরি হবে, দৃষ্টান্ত তৈরি হবে। স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে কোনো ঝুঁকি নেই, এটা আইসিসির বক্তব্য। এবার বাংলাদেশের উল্টো প্রশ্ন হলো, এটা ভেরি লজিক্যালি মুস্তাফিজের ক্ষেত্রে তাহলে প্রোটোকল কোথায় ছিল ভাই? কেন মূল্যায়ন, তখন কেন মূল ঘটনা ব্যাখ্যা করা হয়নি? তখন কেন এই নিরাপত্তা তার কেন ব্যাখ্যা করা হয়নি? এইখানটায় কিন্তু এখানেই হচ্ছে মূল স্ক্রিপ্টেড। প্রথম কলকাতা বরাবরই বলছে যে ইট ওয়াজ স্ক্রিপ্টেড প্ল্যান, এটা পরিষ্কার। এটা আমার মনে হয়েছে, আমি সকালবেলাও বলেছি আমাদের একটি ভিডিওতে, যে ক্রিকেট 22 গজের মধ্যে আর নেই। এটা ভূরাজনীতির একটা বড় প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে, এবং সেই রাজনীতিতে ঢাকা দিল্লি যেরকম রয়েছে, ঢাকারও একই রকম ভাবে ইনফ্লুয়েন্স আছে। এক্ষেত্রে ক্রিকেট ডিপ্লোমেসি যতটা না এর মধ্যে ইনভলভ, তার থেকে বেশি ইনভলভ হচ্ছে জিও পলিটিক্স বা জিও ডিপ্লোমেসি। এই জিও পলিটিক্স, জিও ডিপ্লোমেসি এবার কিন্তু ক্রিকেট ডিপ্লোমেসিকে হারিয়ে দিল। তুমি কিভাবে দেখছো বিষয়? একদমই তাই। ক্রিকেটীয় কালচার যেটা হওয়া উচিত একেবারে মাঠ পর্যায় থেকে খুব উচ্চ পর্যায়ে, সেই ক্রিকেটীয় কালচারটা কিন্তু রইল না। তুমি খেলাটাকে বেশি প্রাধান্য দেবে না নিরাপত্তাটাকে আগে দেবে? খেলার মাঠে নিরাপত্তা দেওয়া হয় না। আজকে তুমি জানো, আমি কোনো কিছু ধরবো না, কলকাতার মাটিতে মেসি এসে কি হয়েছিল? কলকাতা শহরে বদনাম হয়েছিল। আবার কি মেসিকে আনতে পারবে? আমার মনে হয় হবে না জৌহারদিতে আর এই ধরনের আন্তর্জাতিক কোনো ইভেন্ট হবে। এটা স্বীকৃত, এটা সত্যিকার অর্থে আমরা নিজেরা দেখেছি, এবং পরে যে সমালোচনা হয়েছে, এটা সত্যিকার অর্থেই আমাদের জন্য লজ্জার একটা বিষয়। কোনো ইভেন্ট, কোনো গ্রুপ কলকাতার মাটিতে এই জাতীয় প্রোগ্রাম করতে গেলে 10 বার ভাববে। আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নিয়ে বহু মিটিং হবে, অনেক কিছু হবে। আমাদের কলকাতায় আজকে বইমেলা উদ্বোধন হলো। তুমি জানো কলকাতা শহরে যে বইমেলা উদ্বোধন হওয়ার আগে নিরাপত্তার অবস্থা কিভাবে, কত সুচারুভাবে খতিয়ে দেখা হয়? একদমই একদমই ঠিক 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 ঠিক। তো সেইখানে দাঁড়িয়ে নিরাপত্তার যেখানে প্রশ্ন, আমি আশঙ্কা করছি আজকে তুমি বলো বাংলাদেশের নির্বাচন 12ই ফেব্রুয়ারি, ভারতীয় কূটনীতিকদের যে পরিবার ওখানে রয়েছে তাদেরকে সরকার তুলে নিয়ে এসছে কেন? জানে এটা সমালোচনা হবে, অনেকে হয়তো বলবে আমরাই আলোচনা করেছি যে এখানেও তো নিরাপত্তার প্রশ্ন। ঘটনা তো ঘটে যায়নি, আশঙ্কা করছে। শ্রীনগর এয়ারপোর্টে, ভারতবর্ষের মোটামুটি সব দেশে আমি সব শহরে গেছি, সব বিমানবন্দরে গেছি, সবচেয়ে বেশি সিকিউরিটি হচ্ছে শ্রীনগরে। কেন? দেখো এই যে ভেন্যু বদলের যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু আমরা এর আগের ভিডিওতে বলেছি। এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ঘটনা ঘটেছে, পাকিস্তানে আমাদের ভারতীয় দল খেলতে চায়নি, পরে একটি ভিন্ন ভেন্যুতে খেলা হলো, সেখানে তুমি নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছ, ভারতকে অন্য